হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের এখন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্লাস আছে। আর তোমাদের 6 নম্বর অধ্যায়ে আলোচনা হচ্ছিল সরকারের বিভিন্ন বিভাগ। এই 6 নম্বর অধ্যায়টা তোমাদের টেক্সট বইটা আমি পড়াচ্ছিলাম, প্রণব কুমার দালালের টেক্সট বইটা। সেক্ষেত্রে আমাদের 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। এর আগে আমরা পড়েছি যে শাসন বিভাগ সম্পর্কে। আর সরকারের 3টে বিভাগ তোমরা জানো, যে আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। এর আগে আমরা শাসন বিভাগটা পড়ে নিয়েছি এবং আইন বিভাগটাও পড়েছি। আইন বিভাগের তারপর আমরা পড়ছিলাম আইন বিভাগ তো এক কক্ষ বিশিষ্ট হতে পারে, আবার দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। সেই এক কক্ষ বিশিষ্ট আইন বিভাগের মানে এক কক্ষ বিশিষ্ট হওয়ার পক্ষে যুক্তি পড়েছিলাম। আজকে আমরা এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি এখান থেকে পড়ব এবং সঙ্গে আমরা আজকে বিচার বিভাগটা অর্থাৎ আজকে কমপ্লিট আলোচনা হবে, এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দেব। এর আগে তোমাদের 2টো ক্লাস ছিল এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আজকে এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। আজ নিয়ে 3টে ক্লাস কিন্তু এই 6 নম্বর অধ্যায় থেকে আমি তোমাদের করাচ্ছি। আর তোমরা মনে রাখবে, টেক্সটটা যেভাবে পড়াচ্ছি, যেগুলো আমি মার্ক করে দিয়েছি, এইগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। কারণ টেক্সটটা না পড়লে তুমি কিন্তু ছোট প্রশ্ন 40-এ 40 অ্যান্সার করতে কোনোভাবেই পারবে না। আর ছোট প্রশ্ন যে 40-এ 40 অ্যান্সার করতে পারবে, প্রথম থেকেই আমি বলে আসছি, সে কিন্তু 90%-এর বেশি অবশ্যই নাম্বার পাবে, তাকে কেউ আটকাতে পারবে না। চলো যাই হোক, আজকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবে, অমনোযোগী হবে না। এবং কোনো সমস্যা বুঝলে, কোথাও বুঝতে না পারলে অবশ্যই তোমরা জানাবে। এর আগে আমরা পড়েছিলাম আইন আইন বিভাগ এক কক্ষ বিশিষ্ট হওয়ার পক্ষে যুক্তি। আজকে আমরা বিপক্ষে যুক্তি থেকে পড়ব। এখানে দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন। এবারে এখানে তোমাদের প্রথম প্রশ্ন আসে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়েছেন এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। তখন তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে: জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, হেনরি মেইন, গেটেল। এনারা কি করেছে? এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়েছেন। তাদের যুক্তিটা কি আছে দেখো, তাদের যুক্তিটা দেখো। যুক্তিটা হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে 1 নম্বর পয়েন্টটা দেখো। 1 নম্বর পয়েন্টে আলোচনা করেছে কি? স্বৈরাচারিতার সম্ভাবনা। কি বলেছি? স্বৈরাচারিতার সম্ভাবনা। বলছে যদি একটা মাত্র কক্ষ থাকে না, সেখানে সরকার কি হয়ে যেতে পারে? স্বৈরাচারী হয়ে যেতে পারে, অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারে। এই জন্য এখানে কি বলছে? লর্ড ব্রাইসের মতে পৃথিবীর যে কোনো আইনসভা স্বৈরাচারী হয়ে ওঠার একটা স্বাভাবিক প্রবণতা থাকে, অর্থাৎ যে কোনো আইনসভা স্বৈরাচারী হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে সেই প্রবণতা বেশি থাকে, কারণ সেক্ষেত্রে আইনসভার কাজে বাধা দেওয়ার কেউ থাকে না। এটা একটা গেল। তোমাদের ছোট প্রশ্ন আসছে যে আইনসভার এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে 2টি যুক্তি দাও। একটা তুমি লিখবে কি? স্বৈরাচারিতার সম্ভাবনা থাকে, এটা লিখে দেবে তোমরা। এবারে দেখো আরেকটা কি, যে জ্ঞানীগুণীদের স্থান হয় না। এক কক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে না, সেখানে জ্ঞানীগুণীদের স্থান হয় না। এখানটা অনেক মানে লেখা আছে, সেই লেখাটা আমি মানে ভালোভাবে একটু সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে তোমরা এটা পড়ে নেবে। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পার্টটা, যে আইনসভায় কি হয়, যদি এক কক্ষ বিশিষ্ট হয় তাহলে কি করতে হবে? প্রত্যক্ষ নির্বাচন, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে আসতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক জটিলতা থাকে এবং নির্বাচনে অনেক ব্যয় হয়। আর জ্ঞানীগুণী ব্যক্তিরা সাধারণত এই নির্বাচনের ঝামেলা এবং জটিলতায় পড়তে চায় না, তাই সেক্ষেত্রে জ্ঞানীগুণী ব্যক্তিদের স্থান দেওয়া সম্ভব হয় না। এটা একটা যুক্তি, ঠিক আছে। যদি এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তাহলে জ্ঞানীগুণী ব্যক্তিদের স্থান দেওয়া কিন্তু যাবে না। খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো, ভালো করে বুঝতে পারবে তোমরা। তারপরে বলছে সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব হয় না। এরা বলছে যে এক কক্ষ বিশিষ্ট যদি আইনসভা থাকে না, সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব হয় না। কারণটা কি বলছে দেখো, আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে অনেক সময় বলছে অনেক সময় দ্রুততার মাথায় ভাবাবেগের বশবর্তী হয়ে অবিবেচনাপ্রসূত আইন প্রণীত হয়ে যায়। 2টি কক্ষ থাকলে প্রথম কক্ষের অবিবেচনাপ্রসূত আইনকে দ্বিতীয় কক্ষ সংশোধন করে দিতে পারে এবং তার দ্বারা আইনগুলি সুচিন্তিত হয়, ঠিক আছে। তারপরে তোমাদের এবারে যেটা আলোচনা করব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে। দেখো এটা দ্বিকক্ষ আইনসভা, এর পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আমরা পড়ব। এবারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে। যখন আইনসভা 2টো কক্ষ নিয়ে তৈরি হয় তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। অনেকে বলছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভালো, অনেকে বলছে খারাপ, ঠিক আছে।
দেখো এখানে যারা ভালো বলেছে যে আবেসিয়ে, জেরেমি বেনথাম, ল্যাস্কি, এনারা কি বলেছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে। অপরদিকে জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, হেনরি মেইন, এনারা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে। এবার প্রথমে আমরা পক্ষে যুক্তিগুলো পড়ব, অর্থাৎ যারা বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা ভালো তারা কি যুক্তি দিয়েছে, তাদের যুক্তিটা আমরা প্রথমে জানব। 1 নম্বর তাদের যুক্তি হচ্ছে সুচিন্তিত আইন প্রণয়ন। সুচিন্তিত আইন প্রণয়ন, আইনসভা বলছে এক কক্ষ বিশিষ্ট হলে অনেক সময় আবেগের বশে বা জনমতের চাপে অথবা উত্তেজনার বশবর্তী হয়ে অবিবেচনাপ্রসূত আইন প্রণীত হতে পারে, কিন্তু 2টি কক্ষ থাকলে তা ধরা পড়ে এবং সংশোধন করা হয়। তারপরে বলছে দেখো নিম্নকক্ষের স্বৈরাচারিতা রোধ। এখানে কি আছে দেখো, লর্ড ব্রাইসের মতে সকল আইনসভায় স্বৈরাচারী হয়ে ওঠার একটা স্বাভাবিক প্রবণতা থাকে। আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে এই প্রবণতা বেশি থাকে, কিন্তু আইনসভার সমক্ষমতা সম্পন্ন অপর একটি কক্ষ থাকলে দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষের স্বৈরাচারিতাকে রোধ করতে পারে, অর্থাৎ আটকাতে পারে, তার স্বৈরাচারী কাজগুলোকে কি বাধা দিতে পারে। আরেকটা পয়েন্ট আছে দেখো, একটু বেশি করেই তোমাদের এটা পড়িয়ে দিচ্ছি আমি। এখানে তোমাদের প্রশ্ন আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটা বা খুব জোর 2টো যুক্তি দাও, ঠিক আছে? যেগুলো দরকার একটু জানা সেগুলো একটু বেশি করে পড়িয়ে দিচ্ছি। কাজের চাপ হ্রাস করা, আইনসভা যদি 2টো কক্ষ থাকে না, কাজের চাপটা কমবে, কারণ ভাগ করে কাজ করবে 2টো কক্ষ, সেটাই বলছে এখানে। দেখো বলছে বর্তমানে রাষ্ট্রের দায়িত্ব বিপুল পরিমাণে বেড়েছে এবং সেই অনুপাতে আইনসভার কাজকর্মও বেড়েছে। একটি কক্ষর পক্ষে সমস্ত আইন সুষ্ঠুভাবে প্রণয়ন করা সম্ভব হয় না। 2টি কক্ষ থাকলে প্রথম কক্ষের কাজের চাপ অনেকটা কমে যায়। তারপরে দেখো আরও যুক্তি আছে এর পক্ষে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে। এখানে যুক্তিটা দেখো, এই যুক্তিটাও খুব গুরুত্বপূর্ণ, যে যুক্তরাষ্ট্রের পক্ষে অপরিহার্য। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জাতীয় ঐক্যের সঙ্গে আঞ্চলিক স্বার্থের সমন্বয় সাধনের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আবশ্যক, মানে প্রয়োজন। এখানে আরেকটা পয়েন্ট আমি দিয়েছি, জনমতের সুষ্ঠু প্রতিফলনও হয়। এই পয়েন্টটা তোমরা একটু দেখে নেবে, তোমাদের তো পিডিএফটা দেবো, তখন তোমরা দেখবে। এবারে বিপক্ষে যুক্তি, অর্থাৎ যারা বলছে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একদম ভালো নয়, এ বেকার, এই সিস্টেম বেকার, তাদের যুক্তি শোনো এবারে। তারা কি বলছে, বলছে অনাবশ্যক ও অনিষ্টকর, মানে দরকারও নেই আর এটা থাকলে আবার অনিষ্ট হবে। কি তাদের যুক্তি দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমালোচনা করে ফরাসি লেখক আবেসিয়ে মন্তব্য করেছে, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তা অনাবশ্যক, যদি উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে একমত হয়, মানে মতের যদি তাদের মিল হয় সেটা অনাবশ্যক, আর যদি একমত না হয় সেটা আবার ক্ষতিকারক, আবেসিয়ে বলছে। এবার কিভাবে সেটাকে বোঝাচ্ছে দেখো, উচ্চকক্ষ যদি সর্বদা মানে সব সময় নিম্নকক্ষকে সমর্থন করে চলে তাহলে উচ্চকক্ষের অস্তিত্বর কোনো মানে সার্থকতা থাকে না। আবার উচ্চকক্ষ যদি অধিকাংশ ক্ষেত্রে নিম্নকক্ষের কাজে বাধা দান করে তাহলে এক অবাঞ্ছিত অচল অবস্থার সৃষ্টি হতে পারে, ঠিক আছে? এবারে যারা বিপক্ষে যুক্তি দিচ্ছে আরও পয়েন্ট দেখো, সময় অপচয়। সুচিন্তিত আইন প্রণয়নের স্বার্থে দ্বিতীয় কক্ষের প্রয়োজন ল্যাস্কির মতে এই ধরনের যুক্তি কোনোভাবেই মানে সমর্থন করা যায় না, কারণ আধুনিক কালে প্রতিটি আইনের প্রস্তাব নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ও বিতর্ক চলে। তাছাড়া অভিজ্ঞতায় দেখা যায় উচ্চকক্ষের আলোচনা অধিকাংশই হলো নিম্নকক্ষের আলোচনার পুনরাবৃত্তি। তাই দ্বিতীয় কক্ষে থাকার অর্থ মূল্যবান সময় অপচয় করা। এরপরে বলছে দায়িত্ব ভাগ হয়ে যায়। আইনসভা 2টি কক্ষে বিভক্ত থাকলে দায়িত্ব ভাগ হয়ে যায়, ফলে কোনো কাজের জন্য কে দায়ী তা নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং এক কক্ষ অন্য কক্ষের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে অব্যাহতি পেতে চায়, মানে বেঁচে যেতে চায় আর কি, এড়িয়ে যেতে চায়। ব্যয়বহুল, এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে দ্বিতীয় কক্ষের সদস্যদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয়িত হয়। গরিব দেশের পক্ষে এই ধরনের ব্যয়কে অপচয়মূলক বলে অনেকে মনে করেন, ঠিক আছে? এবারে এটা গেল আমাদের, এবারে আমরা বিচার বিভাগ সম্পর্কে পড়ব। দেখো সরকারের বিভাগগুলির মধ্যে বিচার বিভাগের গুরুত্ব অসীম।
এখানে বিচার বলছে বিচার বিভাগের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গার্নার বলেছে। গার্নার কি বলেছে? বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এটা এরকম কোটেশন দিয়ে বললো কার উক্তি বা কার বক্তব্য, তোমাদের তখন অ্যান্সার করতে হবে গার্নারের। ঠিক আছে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর লর্ড ব্রাইস কি বলেছে দেখো, একইভাবে বিচার বিভাগের দক্ষতা ব্যতীত শাসন ব্যবস্থার উৎকর্ষ বলছে, বিচার বিভাগের দক্ষতা ব্যতীত শাসন ব্যবস্থার উৎকর্ষ বিচারের অন্য কোনো মানদণ্ড নেই। যে বিচার বিভাগ কতটা দক্ষ সেই দিয়ে বোঝা যাবে যে শাসন বিভাগটা কতটা উৎকর্ষ, ঠিক আছে, অর্থাৎ ভালো। এবারে বিচার বিভাগের কার্যাবলী, তোমাদের পরীক্ষায় যদি ছোট প্রশ্ন আসে, কারণ এবছর তো তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে না, ছোট প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিচার বিভাগের দুটো কার্যাবলী লেখো, তোমরা কি বলবে? প্রথমে হচ্ছে সংবিধান ব্যাখ্যা ও বিচার বিভাগীয় পর্যালোচনা একটা কাজ। এখানে আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে যে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কাকে বলে, সেটাও তোমাদের এখান থেকে পড়া হয়ে যাবে। দেখো বলছে সংবিধান ব্যাখ্যা করা এবং সংবিধানের পবিত্রতা রক্ষা করা বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। আইন বিভাগ প্রণীত কোনো আইন বা কোনো শাসন বিভাগীয় নির্দেশ যদি সংবিধান বিরোধী হয়, বিচার বিভাগ সেই আইন বা নির্দেশকে অবৈধ বলে বাতিল করে দিতে পারে। বিচার বিভাগ এর এই ক্ষমতাকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলে। এটা ভালো করে মনে রাখবে যে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কাকে বলা হচ্ছে। তারপরে দেখো দ্বিতীয় যে কাজটা আছে বিচার বিভাগের, নাগরিকদের অধিকার সংরক্ষণ করা। গণতান্ত্রিক দেশে বিচার বিভাগের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যক্তি স্বাধীনতা ও নাগরিকদের অধিকার রক্ষা করা। আইন বিভাগ ও শাসন বিভাগের অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, এটা একটা কাজ। তারপরে আইনের ব্যাখ্যাদান দেখো, বলছে আইনসভা প্রণীত আইন বা শাসন বিভাগীয় নির্দেশ ব্যাখ্যা করা ও প্রয়োগ করা দায়িত্ব বিচার বিভাগের। এবারে নতুন আইন সৃষ্টি করা, এটাও একটা বিচার বিভাগের কাজ আছে, ঠিক আছে। তারপরে তোমাদের যে লাস্ট যে পার্টটা জানতে হবে, দেখো বিচার বিভাগের স্বাধীনতা। এখানে তোমাদের ছোট প্রশ্ন আছে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায় লেখো, ঠিক আছে। তখন তোমরা উপায়গুলো বলবে বিচারপতিদের যোগ্যতা, অর্থাৎ বিচারপতিদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করতে হবে। তার জন্য এখানে যেটা বলার আছে তোমাদের, যে বিচারপতিদের নিয়োগের 3টে পদ্ধতির কথা বলা হয়েছে, ঠিক আছে, 3টে পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। প্রশ্ন আসে যে বিচারপতিদের নিয়োগের পদ্ধতি কয়টি এবং কী কী, সেগুলো 3টে পদ্ধতি আছে দেখো। এক হচ্ছে জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচন, 2 হচ্ছে আইনসভা কর্তৃক নির্বাচন, আর 3 হচ্ছে শাসন বিভাগ কর্তৃক মনোনয়ন। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যে প্রশ্নটা গুলোবে না, যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায়, এক হচ্ছে তোমরা লিখবে বিচারপতিদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটা একটা পয়েন্ট লিখবে তোমরা। আর আরেকটা পয়েন্ট তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে বিচারপতিদের অপসারণের একটা নির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, বলছে নিয়োগের ন্যায় মানে নিয়োগের মতো অপসারণ পদ্ধতির ওপরেও বিচার বিভাগের স্বাধীনতা নির্ভরশীল। আর বিচার বিভাগ বা আইন বিভাগ বা কোনো ব্যক্তিবিশেষ খেয়ালখুশি মতো বিচারপতিদের অপসারণ করার ব্যবস্থা থাকলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এবারে বিচারপতিদের কার্যকালের একটা মেয়াদ থাকতে হবে, যখন খুশি তাদের মানে অপসারণ করা যাবে না। যেমন এটা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতিদের মেয়াদ হচ্ছে কত, 70 বছর, আর ভারতের ক্ষেত্রে সেটা 65 বছর, এটা মনে রাখবে। এখান থেকে আবার একটা প্রশ্ন আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের মানে কার্যকালের মেয়াদ কত, তখন বলতে হবে 70 বছর, আর সেটা ভারতের ক্ষেত্রে 65 বছর। আর ভারতের হাইকোর্টের ক্ষেত্রে একটু মনে রাখো, এখানে বলে রাখি, হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু 62 বছর, সুপ্রিম কোর্ট 65, হাইকোর্ট হচ্ছে 62, খেয়াল রাখতে হবে এটা। তারপরে আরও পয়েন্ট আছে, এত তো লিখতে হবে না, এখান থেকে ছোট প্রশ্ন আসছে, উপযুক্ত বেতন ভাতা দিতে হবে, পুনর্নিয়োগের ব্যবস্থা না থাকা, অর্থাৎ বিচারপতিদের বিচার কার্যের যে চাকরি, অর্থাৎ তাদের যে কাজটা সেটা শেষ হয়ে গেলে যাতে তারা অন্য কোনো কাজ না করতে পারে, সেটা একটা ব্যবস্থা রাখতে হবে। কারণ সেটা যদি থাকে যে বিচারপতিরা অন্য কোনো কাজ পাবে এরকম একটা তাদের মনে ধারণা থাকে, তাহলে তারা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক নেতাদের কথা মতো কাজ করবে, সেদিকে একটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের ক্লাস, ঠিক আছে। আর তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, আর তোমরা
অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, তোমাদের বলবো এই নম্বরটায় যোগাযোগ করো, 9123005218। এই নম্বরটায় যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। তোমরা যদি একটু খাটো কীভাবে ভালো নম্বর পেতে হবে সেটা তোমাদের কিন্তু চিন্তা করতে হবে না, কারণ এখানে তোমাদের টেক্সট বই পড়ানো হবে, তার সঙ্গে ছোট প্রশ্ন বড় প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে আলোচনাও করা হবে, আর পরীক্ষার ব্যবস্থা আছে, টেস্ট পেপারও সলভ করা হবে টাইম মতো, সমস্ত কিছুই করানো হবে এখানে। আর এই মানে অনলাইন কোচিংয়ে যদি অ্যাডমিশন নাও, এটা কোনো ফ্রি কোচিং নয়, এর জন্য তোমাকে মাসে 200 টাকা করে ফিস দিতে হবে, সপ্তাহে তুমি 2টো করে তার জন্য ক্লাস পাবে, ঠিক আছে। মক টেস্টেরও ব্যবস্থা আছে, একটা করে মাসে, ঠিক আছে।